নজর রাখবো সেই বিতর্কিত বিধানসভা কেন্দ্র যেখানে রয়েছে, মানে যেই জেলা মুর্শিদাবাদে টোটাল 22টা বিধানসভা কেন্দ্র রয়েছে রিয়া। এবং সেই বিধানসভা কেন্দ্রে শাসক বিরোধী বিজেপি, তারপর আইএনসি, তারপর হচ্ছে যেরকম এজিউপি এবং হচ্ছে মিম, তারা গতবারেও সেখানে ভালো রেজাল্ট করেছিল। তো এবার কি হতে চলেছে সেখানে জনমত বলছে? একেবারে নিবেদিতা, তুমি যেটা বললে, মুর্শিদাবাদ চর্চিত দীর্ঘ কয়েক মাস ধরে সেখানে বাবরি মসজিদ তৈরি হওয়া থেকে শুরু করে হুমায়ুন কবিরের নতুন যে দল জনতা উন্নয়ন পার্টি, পরে তার নামটা আম জনতা উন্নয়ন পার্টি নাম রাখা হলো। মিমের তরফ থেকে ইতিমধ্যে আমরা দেখেছি যে মুর্শিদাবাদকে একেবারে কেন্দ্র করে প্রচার শুরু করেছে। সব মিলিয়ে না এই ভবানীপুর নন্দীগ্রামের মতো কিন্তু মুর্শিদাবাদটাও কিন্তু সবার চোখের মধ্যে একবারে সবাই তাকিয়ে রয়েছে। মুর্শিদাবাদে 22টা বিধানসভা ফারাক্কাতে প্রার্থী দেয়নি। তৃণমূলের তরফ থেকে আমিরুল ইসলাম তাকে প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে, সুনীল চৌধুরীকে দেওয়া হয়েছে এবং সিপিআইএম এর তরফ থেকে মোজাফফর হোসেনকে টিকিট দেওয়া হয়েছে। কিন্তু বলা বাহুল্য, এই যে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ কিন্তু বরাবরই পদ্ম শিবিরের তরফ থেকে কিংবা কংগ্রেসের থেকে তৃণমূলের দিকে ঝোঁকটা 2000 থেকে আমরা দেখেছি যে বেশি সেখানকার ভোটাররা কিন্তু বারবার বিভিন্ন বিধানসভাতে তৃণমূলকে বেছে এনেছে। অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি ফারাক্কা যে বিধানসভা রয়েছে সেখানে কিন্তু তৃণমূল, অর্থাৎ এই যে আমিরুল ইসলাম দেওয়া হয়েছে তার কিন্তু যাওয়ার একটা আমরা দেখতে পাচ্ছি নিবেদিতা। এরপরে যদি আমরা শামশেরগঞ্জ বারবার শিরোনামে থাকে, বিভিন্ন আমরা দেখেছি খোদ বিধান দেখেছি তৃণমূলের বড় নেতাকে নাম জড়াতে আমরা দেখেছি। সেই শামশেরগঞ্জে দেখা যাচ্ছে নূর আলম, যাকে তৃণমূলের তরফ থেকে টিকিট দেওয়া রয়েছে, তার বিপরীতে ষষ্ঠী চন্দ্র ঘোষ, তাকে কিন্তু টিকিট দিয়েছে পদ্ম শিবির। এবং এখানে কিন্তু ইন্টারেস্টিং বিষয় যে শামশেরগঞ্জের মতো এলাকা, সেখানে কিন্তু বিজেপির বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আইএসএফ রয়েছে, আইএসএফ থেকে মোহাম্মদ হোসেন তাকে, অর্থাৎ এখানে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু নিবেদিতা 3টি দলের মধ্যে হবে। একদিকে যেমন পদ্ম, অপরদিকে নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু ইতিমধ্যে নিজের ঘাঁটি কিন্তু মুর্শিদাবাদ পর্যন্ত নিয়ে গেছেন, যেহেতু ভোট ফ্যাক্টর রয়েছে। 3টি দল হাড্ডাহাড্ডি ভাবে লড়াই করবে। অপরদিকে যদি আমরা শামশেরগঞ্জ থেকে সুতির দিকে যাই, সেখানে দেখা যাবে যে ইমানি বিশ্বাস, তাকে তৃণমূলের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে। এই ইমানি বিশ্বাস, তাকে কিন্তু বারবার আমরা দেখেছি যে তৃণমূলের হয়ে বারবার বিভিন্ন মিছিল করতে দেখেছি, বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা দেখেছি, তাকে কিন্তু জোড়াফুল এই সুতি থেকে টিকিট দিয়েছে এবছরে। এবং অপরদিকে মহাবীর ঘোষ, বারবার বিজেপি তাদের এই যে মুর্শিদাবাদের যে ক্যান্ডিডেট লিস্ট আমরা দেখতে পাচ্ছি নিবেদিতা, সেখানে কিন্তু হিন্দুদের সংখ্যালঘু এই যে জেলা, সেখানে কিন্তু হিন্দুদেরকেই টিকিট দিয়েছে বিজেপি। অর্থাৎ হিন্দু ভোটটাকে একজোট করার জন্যই কিন্তু সেই চিন্তা ভাবনা করে এবারে পদ্ম শিবির ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। যেহেতু বিজেপির তরফ থেকে বারবার করে দাবি করা হয় যে মুসলিমরা আমাদেরকে একদম, সেক্ষেত্রে যাতে হিন্দু ভোটটা একদম হাতছাড়া না করা যায়, একদম সেই কথা ভেবেই কিন্তু সুতিতে এই মহাবীর ঘোষ তাকে দিয়েছে পদ্ম শিবির। এবং অপরদিকে আমরা আরএসপি তরফ থেকে একেএম হাসানুজ্জামানকে আমরা দেখেছি, তাকে টিকিট পেতে দেখেছি। কিন্তু এখানে কিন্তু একেবারে কংগ্রেসের একটা রয়েছে, একটা চান্সেস রয়েছে যে কংগ্রেস বেরিয়ে যেতে পারে এখানে। এবং এই সুতি রয়েছে, মালদার বেশ কিছু এলাকা রয়েছে নিবেদিতা, যেখানে কিন্তু কংগ্রেসের হাইলি চান্স রয়েছে যে তারা এবারে হয়তো বেরিয়ে যাবে। এবং অপরদিকে এরপর জঙ্গিপুরে যাই, সেই জঙ্গিপুরেও কিন্তু আমরা দেখেছি জাকির হোসেন, এই জাকির হোসেন কিন্তু অত্যন্ত চর্চিত একটা নাম তৃণমূলের। তাকে কিন্তু 2021-এর পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরো একবার আস্থা রাখা হয়েছে, তাকে জোড়াফুলের তরফ থেকে জাকির হোসেনকে টিকিট দেওয়া হয়েছে। চিত্ত মুখার্জি, অপরদিকে বিজেপি তাদের হিন্দু একজন প্রার্থীকে রাখা হয়েছে। সিপিআইএম তারা রেখেছে অলোক দাসকে নিবেদিতা। কিন্তু এখানে কিন্তু লড়াইটা হবে বিজেপি বনাম তৃণমূলের, এবং সেই লড়াইয়ে কিন্তু পদ্ম শিবির এখানে অনেকটাই এগিয়ে যাবে, এই আমরা দেখতে পাচ্ছি। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি আকরা জামান, তাকে কিন্তু তৃণমূলের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে এবং তার কিন্তু হাইলি চান্স রয়েছে এবারে বেরিয়ে যাওয়ার। বিপরীতে সুরজিৎ পোদ্দার বিজেপির তরফ থেকে প্রার্থী এবারের রঘুনাথগঞ্জের, এবং আবুল হাসনাত
যাকে কিন্তু বাম শিবির এবারে টিকিট দিয়েছে। কিন্তু এখানে একেবারে স্পষ্ট রয়েছে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা, এই ধরে নাও একেবারে সাগরদিঘি হতে পারে, রঘুনাথগঞ্জ হতে পারে, এই এলাকাগুলিতে তৃণমূলের বেরিয়ে যাওয়ার হাইলি একটা চান্সেস রয়েছে। মিম এবং যে এজিউপি রয়েছে হুমায়ুন কবিরের দল, তারাও কিন্তু এখানে ভালো বেশ, ভোট, হ্যাঁ হ্যাঁ ভোট কাটবে, কিন্তু এখানে বেরিয়ে এখানে জোড়া ফুলের ঘাটিটা অনেকটাই শক্ত রয়েছে। এবার যদি আমরা সাগরদিঘিতে যাই তাহলে দেখতে পাবো সাগরদিঘিতে সেখানে কিন্তু বরাবরই তৃণমূলের শক্ত ঘাটি, এবং সেই সাগরদিঘিতে আমরা বাইরন বিশ্বাস তাকে কিন্তু আরো একবার তৃণমূল এবারে ভোটের প্রার্থী হিসেবে তার নামটা সামনে রেখেছে, এবং সেই বাইরন বিশ্বাস দল বদল করার কিন্তু প্রতীকে বাইরন বিশ্বাস জিত, সেক্ষেত্রে সে দল বদল করে তৃণমূলে চলে আসে। এবার তাকে সেখানে তো তার মানে কংগ্রেসের ভোটটা ছিল, কংগ্রেসই বাইরনকে ভোট দিয়েছিল, কিন্তু সেক্ষেত্রে কি হতে পারে যখন এবার তো তৃণমূলের তরফ থেকে টিকিট দিয়েছে, তাহলে বাইরনের ক্ষেত্রে কি একটু এদিক ওদিক হওয়ার চান্স থেকে যাচ্ছে? এখানে কিন্তু যেটা তুমি বললে যে এই যে এলাকাটা দেখতে পাচ্ছি সাগরদিঘি, সেখানে কিন্তু কংগ্রেস তৃণমূলের এখানে লড়াই, এখানে কিন্তু এজেইউপি রয়েছে, আইএসএফ রয়েছে, বা অন্যান্য যে দলগুলি রয়েছে, বিজেপি রয়েছে, তার সাথে কিন্তু কোনো রকমের লড়াই হবে না। মুর্শিদাবাদ এবং মালদা আমরা জানি যে কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, সেখানে কিন্তু সাগরদিঘিতেও কিন্তু এই যে বাইরন বিশ্বাস যিনি একসময় হাত থেকে এসেছিলেন জোড়া ফুলে, তার সাথে কিন্তু কংগ্রেসের একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং সেখানে কিন্তু দুটি দলেরই কিন্তু 50-50 রয়েছে, একটা সম্ভাব্য রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে এই সাগরদিঘিতে। অপরদিকে লালগোলাতেও কিন্তু একই চিত্র। আব্দুল আজিজ তাকে টিকিট দিয়েছে জোড়াফুল, এবং অপরদিকে অমর কুমার দাস এবারে টিকিট পেয়েছেন পদ্ম শিবিরের তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে পেয়েছেন বাবলুজ্জামান, তাকে টিকিট দেওয়া হয়েছে। কিন্তু এখানে কংগ্রেস বনাম তৃণমূল এই লালগোলাতে দেখতে পাচ্ছি, এবং যেখানে কিন্তু যেটা বললাম যে 50-50 চান্সেস রয়েছে বেরিয়ে যাওয়ার, কারণ এজিউপি রয়েছে, মিম এসে তারা জেইউপির সাথে একটা জোট করেছে, সেক্ষেত্রে এই যে দুটি আসন রয়েছে সেই দুটি আসনে কিন্তু চান্সেস রয়েছে পাশা কখন বলতে কখন পাল্টে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে নিবেদিতা। এরপর আমরা যদি ভগবানগুলোতে দেখা যাবে রিয়াদ হোসেন সরকার, তাকে টিকিট দিয়েছে জোড়াফুল। অপরদিকে বিজেপির তরফ থেকে টিকিট দিয়েছে ভাস্কর সরকারকে, সিপিএম টিকিট দিয়েছে মামুদ্দাল হোসেনকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে ভগবান গোলা, সেটা কিন্তু বরাবরই জোড়াফুলের একটা শক্ত ঘাঁটি, এবং সেই শক্ত ঘাঁটি এবং তাদের যে পুরনো যে 2021-এর যে নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু লালগোলা তৃণমূল অনেকটাই এগিয়ে থাকে, তৃণমূলের জেতার একটা চান্সেস রয়েছে। রানীনগর রয়েছে না, রানীনগরে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল সৌমিক হোসেন, রানা প্রতাপ সিংহ রয় বিজেপির তরফ থেকে, এবং সিপিএম এর তরফ থেকে জামাল হোসেন। এখানেও দেখা যাচ্ছে যে তৃণমূলের হাইলি বেরিয়ে যাওয়ার একটা চান্সেস রয়েছে নিবেদিতা। এবং মুর্শিদাবাদ বিজেপির জন্য শক্ত ঘাঁটি বলা যেতে পারে। মুর্শিদাবাদের যে হিন্দুরা রয়েছে তাদের কিন্তু পুরো ভোটটা কিন্তু % কিন্তু একদম বিজেপির কাছে যাচ্ছে, এবং যেহেতু এই মোথাবাড়ির ঘটনা আমরা দেখেছি মুর্শিদাবাদের, এইসব ঘটনা হওয়ার পর হিন্দুদের কোথাও গিয়ে ভোটটা বিজেপির দিকে এবারে 2026 ভোটে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। চিত্র কিন্তু মুর্শিদাবাদ আমরা দেখেছি। সায়নী সিংহ রয় তাকে কিন্তু তৃণমূলের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে মুর্শিদাবাদে, এবং গৌরী শঙ্কর ঘোষ তাকে টিকিট দেওয়া হয়েছে বিজেপি থেকে, এবং সেখানে কিন্তু গৌরী কিন্তু বেরিয়ে যাওয়ার একটা চান্সেস রয়েছে। এবং আব্দুল মান্নান তিনি টিকিট পেয়েছেন ফরওয়ার্ড ব্লক থেকে, তিনি টিকিট পেয়েছেন, ভোট কাটবেন, তবে জেতার সম্ভাবনা খুব একটা কিন্তু মুর্শিদাবাদে নেই। এবার নবগ্রামে দেখা যাচ্ছে যে প্রণব চন্দ্র দাস যাকে টিকিট দেওয়া হয়েছে তৃণমূল থেকে, এবং দিলীপ সাহা পদ্ম তাকে টিকিট দেওয়া হয়েছে, সিপিএম টিকিট দিয়েছে পূর্ণিমা দাস। এই তিনজনের মধ্যে এখানেও কিন্তু জোড়াফুল শিবিরের কিন্তু হাইলি চান্সেস রয়েছে বেরিয়ে যাওয়ার। নবগ্রাম তৃণমূলের খাতায় রয়েছে, ভগবান গোলা রয়েছে তৃণমূলের খাতায়, মুর্শিদাবাদের রানীনগর রয়েছে একেবারে তৃণমূলের খাতায়। অর্থাৎ এই যে কয়েকটা মুর্শিদাবাদের বিধানসভা রয়েছে নিবেদিতা, সেখানে কিন্তু জোড়াফুলের যে জেতার চান্স অনেকটাই বেশি। এবার যদি আমরা যদি খড়গ্রামের দিকে যাই, খড়গ্রামে দেখা যাবে যে আশিস মার্জিত তাকে টিকিট দিয়েছে তৃণমূল, অপরদিকে বিজেপি দিয়েছে মিতালি মাল, সিপিএম দিয়েছে ধ্রুবজ্যোতি, কিন্তু তৃণমূলের যাওয়ার একটা চান্সেস রয়েছে খড়গ্রামে। এবং বারোয়াতে যদি যাই, সেখানে দেখা যাবে যে বিজেপির তরফ থেকে সুখেন কুমার বাগদি যাকে
হয়েছে। তার বিপরীতে তৃণমূলের তরফ থেকে প্রতিমা রজাককে টিকিট দেওয়া হয়েছে, অপরদিকে আরএসপি দিয়েছে আনন্দ দাস। কিন্তু এখানে এই যে যে রয়েছে সেখানে কিন্তু বিজেপির বেরিয়ে যাওয়ার একটা নিবেদিত চান্সেস রয়েছে, হাইলি চান্স রয়েছে মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে। অপরদিকে কাঁদি রয়েছে, কাঁদিতে অপূর্ব সরকার রয়েছে, যিনি আগেও অনেকবার তৃণমূলের তরফ থেকে টিকিট পেয়েছেন এবং এই সরকার কিন্তু কাঁদিতে তৃণমূল হয়ে আবার টিকিট পেয়েছে। তিনি জেলা সভাপতিও, একদম, সবথেকে একদম। বড় যেটা বিষয়, এবং তিনি কংগ্রেস থেকে আসা অধীর চৌধুরীর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তার। একদম, অধীর চৌধুরীর ডান হাত বলে পরিচিত। অর্থাৎ রাজনৈতিক দিক থেকে তিনি কিন্তু অনেক হ্যাঁ। দিনের রাজনীতিবিদ এবং তিনি কিন্তু বলা যেতে পারে এবারে যে 2026 ভোটে দাঁড়িয়েছেন সেখানে কিন্তু ভোটারদের বেশ ভোট কিন্তু তার খাতায় আসা রয়েছে। এটা সেখানকার জনগণ বলছে, এটা আমাদের মতামত নয়। এবং এই কাঁদিতে কিন্তু নিজের একটা সম্ভাবনা রয়েছে। এবার ভরতপুর রয়েছে, যে ভরতপুর ইতিমধ্যে চর্চায় বিষয় রয়েছে, যেখানে হুমায়ুন কবির বিদায়ী বিধায়ক একেবারে এবং তিনি কিন্তু ভরতপুর থেকেও দাঁড়াচ্ছেন এবার থেকে তার নিজের ঘোষিত দল থেকে, স্বাধীন দল AJUP অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টি। সেখানে কিন্তু তাকে টেক্কা দেওয়ার জন্য গতবার যে দল থেকে দাঁড়িয়েছিলেন সেখানে কিন্তু মুস্তাফিজুর রহমান তিনি এবারে কিন্তু টিকিট পেয়েছেন ভরতনগর থেকে। এবং অপরদিকে বিজেপির তরফ থেকে অনামিকা ঘোষ, আরএসপির তরফ থেকে নোফেল মোহাম্মেদ, তাকে কিন্তু টিকিট দেওয়া হয়েছে। কিন্তু এতজন যে রয়েছে এই ভরতপুর আসনে, যে টানাপোড়েন যে আমরা দেখতে পাচ্ছি, এ বলছে আমরা ক্ষমতায় আসতে পারি, কিন্তু সেখানে কিন্তু কোথাও গিয়ে পাল্লা ভারী এখানে হুমায়ুন কবিরের, কিন্তু হুমায়ুন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি না, জনগণ বলছে, সংখ্যালঘু যারা রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ মতামত, এবং তারা চাইছে যে নতুন উন্নয়ন পার্টি তার দিকেই কিন্তু ভোট যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপর যদি আমরা রেজিনগর যাই, রেজিনগরে তাই কিন্তু নিবেদিতা, যেখানে বাবরি মসজিদ হচ্ছে সেই এলাকাতে সংখ্যালঘুদের বেশিরভাগ ভোটটা কিন্তু হুমায়ুন কবিরের যে নতুন দল রয়েছে সেদিকেই তারা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু অন্যান্য দলের সাথে লড়াই হবে না, এখানে লড়াইটা হবে তৃণমূল বনাম AJUP। হুমায়ুন কবিরের যে ব্যক্তিগত যে তার যে দল রয়েছে, মিমের সাথে যে জোট বেঁধেছে, সেখানে কিন্তু হুমায়ুন কবিরের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দুটি আসনেই কিন্তু হুমায়ুন কবির অনেকটাই এগিয়ে রয়েছে। এবার যদি আমরা বহরমপুরে যাই, সে অধীর চৌধুরীর নাম প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর একেবারে বলাই বাহুল্য যে ওই যে এলাকা রয়েছে বা ওই বিধানসভা রয়েছে সেখানে কংগ্রেসের সাথে তৃণমূলের একটা লড়াই হতে পারে। এবং বহরমপুরে তৃণমূলের তরফ থেকে নাড়ুগোপাল মুখার্জি দাঁড়িয়েছেন এবং পদ্ম শিবিরের তরফ মিত্র দাঁড়িয়েছেন। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে কংগ্রেস যে তৃণমূলের যে লড়াই, সেখানে রঞ্জন চৌধুরীর বেরিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, কারণ দীর্ঘদিনের একজন লড়াকু নেতা রয়েছেন এবং প্রতিটি মুর্শিদাবাদের মানুষজনের একটা ইমোশন জড়িয়ে রয়েছে অধীর রঞ্জন চৌধুরীর সাথে। সেক্ষেত্রে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর বেরিয়ে যাওয়ার একটা হাইলি একটা চান্সেস রয়েছে। এবার যদি আমরা হরিহর পাড়ার দিকে যাই, সেখানে পদ্ম শিবিরের তরফ প্রার্থী দেওয়া হয়েছে তন্ময় বিশ্বাসকে এবং তৃণমূলের তরফ থেকে নিয়ামত শেখকে টিকিট দেওয়া হয়েছে। এবং সেখানে নিয়ামত শেখ দীর্ঘদিনের এক লড়াকু তৃণমূলের নেতা, তার কিন্তু এবারে বেরিয়ে যাওয়ার চান্সেস রয়েছে হরিহর পাড়া থেকে। নওদা থেকে শাহিনা মুমতাজ বেগম, যাকে টিকিট দিয়েছে তৃণমূল, অপরদিকে রানা মণ্ডল বিজেপির তরফ থেকে এবং এসপির তরফ থেকে হাবিবুর রহমান মণ্ডলকে টিকিট দেওয়া হয়েছে। তিনটি নওদার ক্ষেত্রে যদি বলতে হয় রিয়া, যে যখন ভোট প্রচারে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে প্রচার করতে গিয়েছিল এই ক্যান্ডিডেটের হয়ে, সেখানে কিন্তু ক্যান্ডিডেটের এগেনস্ট একটা বিক্ষোভ হয়েছিল যে ক্যান্ডিডেট পছন্দ নয়। সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়েছিল যে যদি প্রার্থী পছন্দ না হয় তাহলে আমি প্রার্থী। তো সে দাঁড়িয়ে একটা টালমাটাল পরিস্থিতি একদম। এবং সেই যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল প্রার্থী তালিকার পর, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূলেরও অনেক দ্বন্দ্ব দেখেছি, বিজেপিরও দ্বন্দ্ব দেখেছি। এবং সেখানে দেখতে পাচ্ছি যে এই যে তৃণমূলের তরফ থেকে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল নওদাকে নিয়ে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজেকে এই কথা বলতে হয়েছিল, সেখানে দ্বন্দ্বটা অনেকটা মিটমাট হয়েছে এবং এখানে কিন্তু হাইলি চান্সেস রয়েছে যে তৃণমূলের বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা অনেকটা আমরা দেখি। ডোমকল, সেখানেও কিন্তু কবির, আরেক হুমায়ুন কবির, যাকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস, প্রাক্তন IPS থেকে তুলে এনে হ্যাঁ ডোমকল রক্তঘাটি করার জন্য। এখানে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবো রিয়া যে এই ওখানেই কিন্তু তিনি IPS মানে কর্মরত ছিলেন, একদম SP ছিলেন মুর্শিদাবাদের হুমায়ুন কবির। সেই তার মানে মুর্শিদাবাদকে কিন্তু একদম হাতের তালুর মতো চেনা। একদম। এবং মাথায় রেখেই কিন্তু এবারে তৃণমূলের তরফ থেকে কিন্তু ডোমকলকে হুমায়ুন কবির যে প্রাক্তন IPS রয়েছেন তাকে কিন্তু তার ওই কর্মস্থান যে বলা যেতে পারে, যেখানে তিনি অলি
সেই জায়গায় তাকে প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে এবং সেখানে তারও কিন্তু বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা অনেকটাই আমি দেখতে পাচ্ছি নিবেদিতা। এবার জলঙ্গি একেবারে শেষ যে বিধানসভা, সেই জলঙ্গিতে দেখ বাবর আলী তৃণমূলের তরফ থেকে হয়েছে। এই বাবর আলী রয়েছে, এর বিপরীতে দাঁড়িয়েছেন পদ্ম শিবিরের নবকুমার সরকার এবং সিপিআইএম এর তরফ থেকে ইউনুস আলী সরকার। তিনটি দল প্রার্থী দিয়েছে, জেভিপিও প্রার্থী দিয়েছে তাদের, কংগ্রেসের তরফ থেকেও জলঙ্গিতে প্রার্থী দেওয়া হয়েছে। তবে এখানে এই যে বাবর আলী, যিনি লড়াকু তৃণমূল নেতা, তাকে কিন্তু মানুষ চাইছে যে বাবর আলী অর্থাৎ তৃণমূল এই যে জলঙ্গির সাধারণ তারা কিন্তু এবারে 26-এর জন্য অনেকটাই পছন্দ করছে নিবেদিতা। একদমই, মানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই আসনটাও এই বিজেপির যেটা আমরা তালিকায় লক্ষ্য করা গেল এখানে, যে একদমই হিন্দু ভোটটাকে মানে একেবারে ভোট বাক্সে নিজেদের তরফে আনার জন্য এখানে পুরোপুরি হিন্দু দেওয়া হয়েছে। এবার কিন্তু যেহেতু তৃণমূল এই ঘাঁটিটা শক্ত, সেক্ষেত্রে তৃণমূল বেরিয়ে যাওয়ার চান্সেস রয়েই যাচ্ছে একদম মুর্শিদাবাদের ক্ষেত্রে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।